ভ্যালেন্টাইন্স ডের পার্টি থেকে রাতে বাড়ি ফেরার পথে একটি স্কুল পড়ুয়া মেয়ে চারজন নরপশুর ধর্ষণের শিকার হয়। ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেলেও সেই নরপশুকে আইনের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু তথ্য প্রমাণ জালিয়াতি করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মুক্তি পেয়ে যায়। যখন দেশের আইন ব্যবস্থা ওই মেয়েটিকে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তখন মেয়েটির মা নিজেই সেই ধর্ষকদের শাস্তি দিতে সিদ্ধান্ত নেয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেন করব এমন একটি মুভি যা একদিকে থ্রিলার মুভি, অন্যদিকে একটি মোটিভেশনাল মুভি। চলুন তাহলে শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশনটি। তো মুভির শুরুতেই দেবকী নামক একজন বায়োলজির টিচারকে দেখানো হয় যে তার স্টুডেন্টদেরকে ক্লাস নিচ্ছিল। আর সেই ক্লাসে আরজা নামে একটি মেয়েকে দেখানো হয়। সেই ক্লাসে মোহিত নামে আরেকটি ছেলেকেও দেখানো হয়। সেই মোহিত ছেলেটি ক্লাস চলাকালীন আরজাকে একটি অ্যাডাল্ট ভিডিও সেন্ড করে। আরজা সেই ভিডিওটি দেখা মাত্রই তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে সেই ভিডিওটি দেখায়। আর স্বপ্না সেই ভিডিওটি দেখে ছি বলে ওঠে। তখনই দেবকী ম্যাডাম তাদের সামনে এসে তাদের কাছে জিজ্ঞেস করে, তোমাদের কি সমস্যা, তোমরা দুজনে এক্ষুনি বাইরে চলে যাও। তখন স্বপ্না ম্যামকে বলে ওঠে, ম্যাম আমাদের কোনো দোষ নেই। আর ভিডিওটি ম্যাডামকে দেখিয়ে বলে ওঠে, দেখুন না ম্যাম, মোহিত আরজাকে কি পাঠিয়েছে। এরপর দেবকী তার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটি দেখে। আর ভিডিওটি দেখার পর মোহিতের কাছে গিয়ে তার ফোনটা নিয়ে জানালা দিয়ে তার ফোনটা ফেলে দেয়। আর পুরো ক্লাসের সামনেই তাকে অপমান করে। এরপর দেবকী ম্যাডাম মোহিতকে তার পেরেন্টসদের ডাকতে বলে। এতে করে পুরো ক্লাসের সামনে তার অনেক অপমান হয়। আর সেটা মোহিত কোনোভাবেই মেনে নিতে পারে না। তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। এরপর দেখা যায় রাতের বেলা দেবকী ম্যাম তার হাজবেন্ড আনন্দ ও তার মেয়ের সাথে বসে ডিনার করে। আর ঠিক তখনই আরজাকেও সেখানে দেখা যায়। মুভির এ পর্যায়ে আমরা জানতে পারি দেবকী ম্যাম আসলে আরজার সৎ মা। কিন্তু আরজা কোনোভাবে দেবকীকে মা হিসেবে স্বীকার করে না। আরজা খাবার টেবিলে বসে তার বাবাকে বলে ওঠে, শনিবার রাতে সব বন্ধুরা মিলে একটি পার্টির আয়োজন করেছে, আর আমিও সেই পার্টিতে যেতে চাই। এ কথা শোনা মাত্রই দেবকী আরজার কাছে ডিটেলস জানতে চায় আর তাকে নানানভাবে প্রশ্ন করতে শুরু করে। আরজা তার সৎ মায়ের এমন প্রশ্ন দেখে রেগে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। কিছু সময় পরে দেবকী আরজার জন্য খাবার নিয়ে তার রুমে যায়। আর আরজাকে বলে ওঠে, তোমার বাবা তোমাকে পার্টিতে যাওয়ার বিষয়ে পারমিশন দিয়ে দিয়েছে। কিন্তু আরজা কোনোভাবেই তার মায়ের কথায় ইন্টারেস্ট দেখায় না। দেবকী প্রায় সময়ে আরজার মনের মতন করে চলার চেষ্টা করত, কিন্তু কোনো সময়ে আরজা তার মায়ের সাথে ভালো করে কথাও বলতো না। এরপর দেখা যায় পরের দিন সকালে আরজার বাবাকে কাজের সূত্রে বিদেশে যেতে হয়। আর সন্ধ্যা হতে না হতে আরজা পার্টির জন্য সুন্দর করে রেডি হয়ে যায়। এরপর আরজা তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নার সাথে পার্টিতে পৌঁছে যায় আর তার সকল ফ্রেন্ডদের সাথে এনজয় করতে থাকে। সেই পার্টির মধ্যেই মোহিতকে তার এক দাদার সাথে বসে থাকতে দেখা যায়। মোহিত আরজাকে নাচ করতে দেখে তার দাদার কথা মতো আরজার সাথে নাচ করতে যায় আর বারবার তার গায়ে ঘেঁষে ঘেঁষে নাচ করতে থাকে। আরজা সেটা সহ্য করতে না পেরে সবার সামনেই মোহিতকে জোরে করে ধাক্কা মারে। মোহিতকে এভাবে অপমানিত হতে দেখে মোহিতের দাদা চার্লস একটি ড্রিঙ্কসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে সেই ড্রিঙ্কসটি নিয়ে আরজার কাছে যায়, কিন্তু আরজার বদলে স্বপ্নে সেই ড্রিঙ্কসটি খেয়ে ফেলে। আরজা মোহিতের সেই দাদাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে করে মোহিতের দাদাও অপমানিত হয় আর সেটার জন্য মোহিতের দাদা আরজার উপর প্রতিশোধ নিতে চায়। এরপর দেখা যায় সেই পার্টির মধ্যেই মোহিতের দাদা চার্লস ড্রাগসের ডিলার যোগিন্দরের সাথে বসে কিছু খারাপ করার প্ল্যান করতে থাকে। আর এদিকে আরজার ফ্রেন্ড স্বপ্না যে ড্রিঙ্কসটা খেয়েছিল সেটা খাওয়ার কারণে হঠাৎই সে অসুস্থ হতে থাকে। তখন আরজা তাকে একটি জায়গায় বসিয়ে ক্যাব বুক করার জন্য বাইরে যায়। তখনই আরজার মা দেবকী আরজাকে ফোন করে। আরজা তখন তার মাকে বলে ওঠে, ৪৫ মিনিটের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব। আরজা ফোনটা কাটা মাত্রই যোগিন্দর, মোহিত ও চার্লস সেই হোটেলের ওয়াচম্যান বাবু নামের সাহায্য নিয়ে তাকে জোর জবরদস্তি করে একটি গাড়িতে তুলে নেয়। আর সেই গাড়ির মধ্যে চারজন নরপশু এক এক করে আরজাকে রেপ করতে থাকে। আর সেই খারাপ কাজগুলো করার সময় মোহিত ও চার্লস বারবার আরজাকে বলতে থাকে, নে এবার ডাক তোর মাকে, আমরাও দেখি কি করে বাঁচাই তোর মা তোকে। এ অমানবিক কাজ করার পরে সেই চারজন নরপশু আরজাকে গাড়ি থেকে ফেলে দেয় আর তাকে লাথি মেরে রাস্তার ধারে থাকা একটি ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গাড়ি নিয়ে সেই পার্টিতে ফিরে যায়। এদিকে অনেকটা সময় পেরিয়ে গেলেও আরজা বাড়িতে ফিরে না এলে দেবকী নিজেই সেই পার্টিতে যায় এবং আরজার বন্ধুদের থেকে আরজার বিষয়ে জিজ্ঞাসা করে।
আরজার বিষয়ে কেউ কিছু বলতে না পারলে দেবকী থানায় চলে যায় আর মিসিং কেস লেখায়, কিন্তু পুলিশ দেবকীকে সিরিয়াসলি নেয় না। তাদের মতে যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে, নিশ্চিতভাবে আরজা তার কোনো বয়ফ্রেন্ডের সাথে এনজয় করছে আর সময় হলে সে নিজে থেকে বাড়িতে ফিরে আসবে। আর সেই পুলিশ স্টেশনে দয়ানন্দ নামে একজন ডিটেকটিভকেও বসে থাকতে দেখা যায়। সে চুপচাপ করে দেবকীর কথাগুলো শুনতে থাকে আর এদিকে পুলিশেরা দেবকীকে বুঝিয়ে বাড়িতে চলে যেতে বলে। দেবকী থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলে তখনই ডিটেকটিভ দেবানন্দ দেবকীর সামনে এসে দাঁড়ায় আর তাকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে ওঠে, যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এরপর দেখা যায় পরের দিন দেবকী জানতে পারে আরজাকে পাওয়া গেছে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। দেবকী তখনই ছুটে হসপিটালে চলে আসে আর দেবকী আরজার খুব খারাপ অবস্থা দেখে পুরোপুরি কান্নায় ভেঙে পড়ে। এরপর ডাক্তার দেবকীকে অন্য রুমে নিয়ে গিয়ে আরজার সাথে কি ঘটেছে সকল ঘটনা খুলে বলে। আর সেটা শুনে দেবকী নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে আরজার কেসটি ইনভেস্টিগেশনের জন্য পুলিশ ইন্সপেক্টর মেথিওকে কেসটি হ্যান্ডওভার করা হয়। এদিকে কিছু সময় পরে আরজার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফেরার পরেও আরজা তার মায়ের সাথে কোনো কথাই বলে না আর কোনো খাবারও খাচ্ছিল না। আরজার বাবা যখন এই বিষয়টি জানতে পারে সে কোনো মতে ইন্ডিয়াতে ফিরে আসে আর হসপিটালে আরজার কন্ডিশন দেখে কান্নায় ভেঙে পড়ে। আরজাও তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন দেবকী আরজার মনে সাহস জগিয়ে সেই ছেলেগুলোর বিষয়ে জিজ্ঞাসা করে যাদের জন্য আজ তার এই অবস্থা হয়েছে। তখন আরজা তার মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, যখন তারা আমার সাথে এই খারাপ কাজগুলো করছিল তারা একটা কথায় চিৎকার করে বলছিল, এবার ডাক তোর মাকে। এই কথাটা শুনে দেবকী চমকে ওঠে আর খুব কষ্ট পেতে থাকে। তার জন্যই আজ আরজার এই কন্ডিশন। আরজা তার বয়ানে সেই 4জন ছেলের নাম বলে দিলে পুলিশ আরজার বয়ান অনুযায়ী সেই 4জন ছেলেকে থানায় ধরে নিয়ে আসে। এরপর কোর্টে এই কেসটি ওঠে, কিন্তু আরজার বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ মোহিত এবং চার্লস অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করত। তো টাকা পয়সা দিয়ে তার পরিবারের লোকেরা সকল প্রমাণ কিনে নিয়েছিল এবং সেই সাথে মেডিকেল রিপোর্টও বদলে দিয়েছিল। তাই প্রমাণের অভাবে কোর্টের রায় মোহিতের পক্ষে শুনিয়ে দেওয়া হয়। আর কোর্টের রায় শোনার পরে আরজার বাবার মাথা গরম হয়ে যায়। তার মেয়ের অপরাধীরা কোনো শাস্তি পাবে না সেটা সে মানতে পারে না। কোর্টের মধ্যেই মোহিত এবং বাকি 3জন অপরাধীদের মারতে শুরু করে দেয় আরজার বাবা। আর সেই ঘটনার জন্য আরজার বাবাকে অ্যারেস্ট করা হয়। দেবকী লয়ার নিয়ে এসে আরজার বাবাকে বেল করায় আর দেবকীর আইনের প্রতি বিশ্বাস উঠে যায়। আর এদিকে কোর্টের রায় শোনার পরে আরজার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আরজা কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না। আরজা সুইসাইড করার চেষ্টা করতে থাকে, কিন্তু সময় মতো দেবকী এসে আরজাকে বাঁচিয়ে নেয়। আরজাকে নর্মাল জীবনে ফিরিয়ে আনতে তার বাবা মা অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু আরজার মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটুকুই মরে গিয়েছে। কিছুদিন পর দেবকী তার স্কুলে যায়। সেখানে মোহিতকে সেই স্কুলের বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে দেখে দেবকী অনেক রেগে যায়। আর তখনই দেবকী প্রিন্সিপালের রুমে গিয়ে তাকে প্রশ্ন করে বলে ওঠে, মোহিতকে কেন এই স্কুলে অ্যালাউ করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রশ্ন করলে প্রিন্সিপাল বলে ওঠে, কোর্টের রায় অনুযায়ী মোহিত নির্দোষ, তাই তাকে স্কুল থেকে বের করার রাইট আমাদের হাতে নেই। এই কথা শুনে দেবকী অনেক কষ্ট পায় আর সে নিজেই সেই স্কুলের চাকরিটা ছেড়ে দেয় আর বাড়িতে এসে সব বিষয় নিয়ে দেবকী ভাবতে থাকে। যে মুহূর্তে দেবকীর সকল আশা নষ্ট হয়ে যেতে বসেছিল তখনই দেবকীর ডিটেকটিভ দেবানন্দের কথা মনে পড়ে আর সে তার সাথে দেখা করতে চলে যায়। ডিটেকটিভ দেবানন্দ দেবকীকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ নিজেও সে একজন মেয়ের বাবা। কিছুদিনের মধ্যেই ডিটেকটিভ দেবানন্দ সেই 4জন অপরাধীর মধ্যে সেই ওয়াচম্যান বাবু নামের ডিটেলস দিয়ে দেয় দেবকীকে। আর দেবকীকে বলে ওঠে, আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন, একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে দেবকী বলে ওঠে, ঈশ্বর সব জায়গায় আর কোথায় উপস্থিত থাকে। এ কথা শুনে দেবানন্দ বলে ওঠে, ঈশ্বর সব জায়গায় থাকে না জানি, এই জন্যই তো ঈশ্বর মা বানিয়েছে। এই লাইনটাই এই মুভির সবচেয়ে বেস্ট লাইন। এরপর দেখা যায় পরের দিন দেবকী কিছু ট্রান্সজেন্ডারদের সাথে দেখা করে যাদের দেবকী পড়াশোনা করিয়েছিল। মুভির পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই সেই ওয়াচম্যান বাবুরাম নেশাগ্রস্ত অবস্থায় একটি গাড়িতে গিয়ে বসে। সেখানে একটি ট্রান্সজেন্ডার মেয়ে ওয়াচম্যান বাবুরামকে আকর্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর আরেকজন ট্রান্সজেন্ডার মেয়ে সেই গাড়িতে গিয়ে বসে আর ওয়াচম্যান বাবুরামকে কিডন্যাপ করে নেয়।
এবার পরের দিন ওয়াচম্যান বাবুরাম তার বাড়ির সামনে থাকা একটি নর্দমায় নিজেকে পায়। এরপর ওয়াচম্যান বাবুরাম নিজেই হেঁটে হেঁটে তার বাড়িতে যায়। তার বাড়ির লোকেরা তাকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাবুরাম তার ওয়াশরুমে ঢোকে, আর সেখানে গিয়ে সে বুঝতে পারে তার গোপন অঙ্গটি আর নেই, যেটা দেখে ওয়াচম্যান চিৎকার করে সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যায়, আর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরের দিন নিউজে ওয়াচম্যানের মৃত্যুর খবরটি আরজা দেখে তার মনে একটু হলেও শান্তি আসে। এবার পরের পর্যায়ে দেখা যায় ডিটেকটিভ দেবানন্দ দেবকীর সাথে আবারও দেখা করে, যেখানে দেবানন্দ দেবকীকে চার্লস এবং মোহিতের ইনফরমেশন রিলেটেড একটি পেন ড্রাইভ দেয়। এরপর দেবকী তার ল্যাপটপের মধ্যে পেন ড্রাইভটা লাগিয়ে সকল ইনফরমেশন দেখতে থাকে। সেখান থেকে দেবকী জানতে পারে চার্লস তার বডি বানানোর জন্য অনেক ধরনের প্রোটিন ড্রিঙ্কস খেয়ে থাকে। তখন দেবকী একটি আপেল খাচ্ছিল। আপেল খাওয়ার সময় আপেলের বীজটি তার মুখে আটকালে সেই বীজটি নিয়ে তার একটি আইডিয়া আসে। তখন দেবকী অনেকগুলো আপেল কেটে তার মাছ থেকে বীজগুলো আলাদা করে ফেলে এবং সেই বীজগুলোর গুঁড়ো বানিয়ে নেয়। এরপর দেবকী সেই আপেলের বীজের গুঁড়ো এবং চাবিওয়ালাকে নিয়ে চার্লসের বাড়িতে পৌঁছে যায় এবং সে দরজার একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়, আর এমন প্রিটেন্ড করে যে বাড়িটা তার, চাবিটা সে ভেতরেই ভুলে গেছে। এরপর দেখা যায় দেবকী চাবি নিয়ে ঘরের ভিতরে ঢোকে আর চার্লসের প্রোটিনের বোতলের মধ্যে সেই আপেল বীজের গুঁড়ো মিশিয়ে দেয়। এবার পরের দিন যখন চার্লস সেই প্রোটিনের বোতল থেকে প্রোটিন নিয়ে প্রোটিন শেক বানিয়ে খায়, হঠাৎই চার্লসের শরীর কাজ করা বন্ধ করে দেয় আর চার্লসকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেই খবর শুনে মোহিত সেখানে চলে আসে। এদিকে দেবকী মোহিতের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাড়িতে গিয়ে আপেলের বীজের গুঁড়ো তার বাড়ির মিক্সিতে বানিয়ে সেসব ডাস্টবিনে ফেলে দেয়। আর এদিকে হসপিটালের মধ্যে চার্লস প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার পুলিশকে বলে ওঠে চার্লসের শরীরে সাইনাইড নামক এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যা অ্যাপেল সিড থেকে বানানো হয়েছে। দেবকী একজন বায়োলজি টিচার ছিল, সে এই বিষয়ে খুব ভালো করে জানতো। ঠিক সেই সময়ই মোহিতের কাছে খবর আসে তার বাড়িতে আগুন লেগেছে। তো মোহিত পুলিশ সহ তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে জানা যায় কোনো আগুনই লাগেনি। পুলিশ মোহিতের বাড়ির তল্লাশি করলে সেখানকার ডাস্টবিন থেকে অনেকগুলো কাটা আপেল পায়, আর সেই আপেলগুলোর মধ্যে কোনো বীজই নেই। সেসব দেখে পুলিশের সন্দেহ পুরোপুরি মোহিতের উপর হয়, আর মোহিতকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিন সকালে দেবকী চার্লসের সাথে হসপিটালে দেখা করতে যায়, আর চুপিসারে চার্লসকে বলতে থাকে, সেদিন আমার মেয়েকে বলেছিলে না ডাক তোর মাকে, আজ আরজার মা তোর চোখের সামনে হাজির আছে। অন্যদিকে দেখা যায় আরজা যখন জানতে পারে এক এক করে তার দোষীরা শাস্তি পাচ্ছে, সেটা দেখে আরজা নিজে থেকেই তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। আরজা তার বাবাকে নিজে থেকেই ভ্যাকেশনে যাওয়ার কথা বলে। এতে করে আরজার বাবাও সাথে সাথেই ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করে নেয়। এদিকে এক এক করে আরজার উইক টিমদের এমন অবস্থা দেখে পুলিশ অফিসার মেথিওর সন্দেহ হয় দেবকীর ওপর, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে মেথিও কিছুই করতে পারে না। পরের দিন দেবকী আবারও ডিটেকটিভ দেবানন্দের সাথে দেখা করতে যায়। সেখানে দেবানন্দ চতুর্থ পার্সনের ব্যাপারে কোনো ইনফরমেশনই দিতে পারে না। অন্যদিকে দেখা যায় যোগিন্দর চার্লসের সাথে দেখা করতে হসপিটালে আসে। যোগিন্দর চার্লসের মুখে থেকে বারবার মা শব্দটি শুনতে পায়, তো সে বুঝতে পেরে যায় এই সমস্ত কিছুর পেছনে আরজার মায়ের হাত রয়েছে। আর এদিকে ডিটেকটিভ দেবানন্দ যোগিন্দরের ব্যাপারে জানতে পারে আর তার পিছু করতে থাকে। যোগিন্দরও খুব চালাক একজন মানুষ ছিল। সে দেবানন্দকে ফলো করতে দেখে তাকে সন্দেহ করে তাকে ধরে ফেলে এবং দেবানন্দকে সমানে মারতে থাকে, আর তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেবানন্দ লাস্ট কার সাথে কথা বলেছিল সেই নাম্বারে ফোন দেয়। আর সেই নাম্বারটা ছিল আরজারা যেখানে ঘুরতে গিয়েছিল সেই রিসোর্টের ফোন নাম্বার। আর আরজার মাও সেই ফোনটা রিসিভ করে। এতে করে যোগেন্দর দেবকীর বর্তমান লোকেশন পেয়ে যায়, আর সেখান থেকে চলে যাওয়ার সময় ডিটেকটিভ দেবানন্দকে গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে দেখা যায় আরজা তার পরিবারের সাথে ঘুরতে এসে কোয়ালিটির সময় পার করতে থাকে এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করে। আর এদিকে যোগিন্দর দেবকীর ঠিকানায় পৌঁছে যায়, আর সেখানে গিয়ে রিসোর্টের মেন সুইচের সকল তার কেটে দেয়। হঠাৎই রিসোর্টের লাইট চলে যাওয়ায় আরজার বাবা মেন সুইচের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় মেন লাইনের সকল তার কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে। আর পেছনে ফিরতেই যোগিন্দরকে দেখতে পায়। যোগিন্দরও আরজার বাবাকে গুলি দিয়ে শুট করে দেয়। তখনই সেখানে দেবকী চলে এলে যোগিন্দর দেবকীর মুখে একটি প্লাস্টিকের ব্যাগ পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে।
কিন্তু দেবকী নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু যোগিন্দারের শক্তির সাথে কোনোভাবে পেরে ওঠে না। এরপর দেবকী নড়াচড়া বন্ধ করে দিলে যোগিন্দর ভাবে দেবকী মারা গেছে। তখন দেবকীকে ছেড়ে যোগিন্দর আর্যার পেছনে ছুটতে শুরু করে। আর্যাও নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও। তখনই দেবকীর জ্ঞান ফিরে আসে। দেবকী আর্যাকে বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে যোগিন্দরের সামনে এসে দাঁড়ায়, আর যোগিন্দর দেবকীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। সেই সময়ে ইন্সপেক্টর মেথিও সেখানে চলে আসে আর তার বন্দুক দিয়ে গুলি শুট করে যোগিন্দরের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। আর সেই সুযোগে দেবকী সেই বন্দুকটা তুলে নেয় আর যোগিন্দরের দিকে বন্দুকটা তাক করে দাঁড়িয়ে থাকে। তখন ইন্সপেক্টর মেথিও দেবকীকে বোঝানোর চেষ্টা করে আর তাকে বলতে থাকে, শুট করো না, গান ফেলে দাও। আমার কাছে এভিডেন্স আছে, ওর সাজা হবে, আর তুমি শুট করলে তোমার জেল হবে। পরিবারের কথা ভাবো, আনন্দ জীবিত আছে, পুলিশ ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার মেথিওর কথা শুনে দেবকী তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় আর কান্না করে চিৎকার করে বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না, ওদের কোনো শাস্তি হবে না। দেবকী এই কথাগুলো বলার সময় যোগিন্দরও খুব হাসতে থাকে, কারণ যোগিন্দর জানতো আইন আদালত তার কিছুই করতে পারবে না। তখন পুলিশ অফিসার যোগিন্দরের হাসিটা দেখে তার বন্দুকটা দেবকীর হাতে তুলে দেয় আর তাকে বলে ওঠে, শুট যদি করতেই হয় সঠিক গান দিয়ে শুট করো। এসব দেখে যোগিন্দর ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে ইন্সপেক্টরকে বলতে থাকে, এসব আপনি কি করছেন, এটা বেআইনি। ও চার্লসকে বিষ দিয়েছে, মোহিতকে ফাঁসিয়েছে, আর বাবুর আহমেদ তো কেটে দিয়েছে। জানেন কিছু? তখন মেথিও বলে ওঠে, সব জানি। তারপর মেথিও দেবকীকে বলে ওঠে, কেউ আসার আগে শুট করে দাও। এদিকে গাছের আড়াল থেকে আর্যা সবকিছুই শুনতে থাকে, যে দেবকী তার জন্য কি করেছে। যে মাকে সে কোনোদিনও মায়ের জায়গাটা দেয়নি, সেই মা তার জীবনের পরোয়া না করেই অন্যায়কারীদের থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছে। সেই সময়ে আর্যা প্রথমবারের মতো দেবকীকে মম বলে ডেকে ওঠে। দেবকী আর্যার মুখে মা ডাক শুনে তার মধ্যে হঠাৎই শক্তি সঞ্চয় হয় আর বন্দুকে থাকা সকল গুলি যোগিন্দরের বুকে শুট করে দেয় আর ঘটনাস্থলে যোগিন্দর মারা যায়। আর তখনই দেবকী তার হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে সেখানেই বসে পড়ে। আর আর্যাও তখন কান্না করে মা ডেকে দৌড়াতে দৌড়াতে দেবকীকে এসে জড়িয়ে ধরে। আর দেবকীও এটা দেখে অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে সে নিজেও আর্যাকে জড়িয়ে ধরে। এরপর আর্যা দেবকীর চোখ থেকে পানি মুছিয়ে দেয় আর বারবার তাকে মা ডাকতে থাকে। এইসব দেখে পুলিশ অফিসার মেথিও অনেক খুশি হয়ে যায়। এরপর পুলিশ অফিসার মেথিও দেবকীকে বলে ওঠে, আপনার হাজবেন্ড এবং বাচ্চা সুস্থ আছে। এরপর মুভির শেষ পর্যায়ে দেখা যায় আর্যা দেবকীকে তার মা বলে স্বীকার করে নেয় আর আর্যা দেবকীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শেষ পর্যায়ে এই পরিবারের সুন্দর মিলনের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সমাজে এমন অনেক মা আছে যারা অন্যের বাচ্চাদের সহ্য করতে পারে না, তাদেরকে অত্যাচার করে। আবার অনেক মাও আছে যারা পরের সন্তানকেও নিজের সন্তানের মতন ভালোবাসে। মা শব্দটাই মহান। আসলে ভালো খারাপের মধ্যেই এই পৃথিবী চলে, তাই সকল কিছু খারাপের মাধ্যমে বিচার করা ঠিক নয়। এই মুভিটি শ্রীদেবীর শেষ মুভি। এই মুভির জন্য A.R. রহমান এবং শ্রীদেবী দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। কিন্তু দুঃখের বিষয় এই যে শ্রীদেবী এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটি নিজের হাতে নিতে পারেনি, কারণ ওই বছরেই 2018 সালে শ্রীদেবীর মৃত্যু হয়। তবে এই মুভিতে শ্রীদেবী প্রমাণ করে দিয়ে গেছেন তিনি সত্যিকারের কত বড় অভিনেত্রী। সে তার শেষ মুভির মাধ্যমে মা এবং মেয়ের ভালোবাসার সেই প্রতীকটি তুলে ধরেছে। একজন মা তার মেয়ের জন্য কতদূর পর্যন্ত যেতে পারে, আর মা তার মেয়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের কিভাবে শাস্তি দেয় অপরাধীদের। এই মুভির মাধ্যমে মেয়ের প্রতি মায়ের ভালোবাসা ফুটে উঠেছে। আর এই মুভির বেস্ট লাইন হচ্ছে, ঈশ্বর সব জায়গায় থাকতে পারে না বলেই মাকে সৃষ্টি করেছে।